সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত মুখ, এনআরবিদের নিয়ে যিনি কাজ করেন, এম.এস. শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর এনআরবি। শাকিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব এবং পুঁজিবাজারের বাইরে যেসব বিষয় পুঁজিবাজারকে সম্পৃক্ত করে, পুঁজিবাজারকে ইতিবাচক ধারায় নিয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। শাকিল ভাই, বাজারের অনেক ভেতরে অনেক উত্থান পতন হচ্ছে, অনেক কাজ চলছে, কিন্তু এর বাইরে আমরা দেখছি যে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ছে এবং এটা প্রতিনিয়তই বাড়ছে। যে হারে গত বছর শেষের দিকে বেড়েছিল, ওই হারটা হয়তো নেই, কিন্তু প্রতিদিনই বেড়ে চলছে। আপনার কি মনে হয় যে এই ক্যাপিটাল মার্কেটের দিকে ফরেনাররা এত আকর্ষণ কেন? মানে এইখানে ইনভেস্টমেন্ট করার এখন পারফেক্ট সময় তারা মনে করছেন, কিন্তু দেশে ইনভেস্টমেন্ট সেভাবে হচ্ছে না কেন? ধন্যবাদ। বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে কিন্তু বিদেশি মানুষের আগ্রহ আছে। এর কারণটা হলো যে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ এবং সামগ্রিকভাবে বাংলাদেশে কিন্তু যে কোনো রকমের ইনভেস্টমেন্টের রিটার্ন পার্সেন্টেজটা অন্য উন্নত দেশগুলোর থেকে বেশি। সেটি শিল্পায়নে হলেও যেভাবে, ট্রেডিংয়ে হলেও সেভাবে, স্টক মার্কেটে হলেও সেভাবে। সুতরাং সেখানে তাদের একটা আগ্রহ থাকে। দ্বিতীয় কারণ হলো দেশের বাইরে যারা থাকে তাদের জন্য সহজে বিনিয়োগের একমাত্র এবং মূল জায়গা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো সেখানে বিনিয়োগ করতে গেলে তারা তাদের বিনিয়োগের হিসাবটাও রাখতে পারছে, কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, কি শেয়ার আছে, এগুলো দেখতে পারছে। এই বিউটির কারণেই কিন্তু দেশের বাইরে যারা থাকেন তাদের বিনিয়োগের ব্যাপারে বা আগ্রহ থাকে। তারা কিন্তু অনেকেই বিনিয়োগ করতে যেভাবে আসেন আবার হতাশ হন তখন যখন বাজারটাকে ম্যানিপুলেট করে ফেলে দেওয়া হয় বা বাজারটাকে একটা আমরা অতীতে যে ঘটনাগুলো দেখেছি সেই জায়গাগুলোর ব্যাপারে আমার মনে হচ্ছে সরকারের বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ, এই যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিল্ডিং উদ্বোধনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, অর্থমন্ত্রীও ইদানিং কিন্তু অনেক ভালো ভালো কথা বলছেন, ভালো অর্থাৎ ইতিবাচক ধারায় বাজারটাকে নিয়ে যাবার জন্য যা বলা সেটি হচ্ছে। এবং রেগুলেটরসদের মধ্যে যে প্রবণতাগুলো আগে দিল খুব হুটহাট করে মন্তব্য করা, সেইগুলো একটু কমেছে। এটি কিন্তু বাজারের জন্য ভালো। ক্যাপিটাল মার্কেট বিশ্বব্যাপী কথাবার্তাগুলো যত সীমিত করা যায়, কাজগুলো যত স্বচ্ছ করা যায়, কথা কম কাজ বেশি, স্বচ্ছতার প্রয়োজনে এই যেগুলো যে মার্কেটের সাথে রিলেট করে সেই মার্কেটই এগিয়ে যায়। আমেরিকার ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। এর কারণটা কি? তারা নিজেদের হোমগ্রোন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করছে। বাংলাদেশ কিন্তু তার বাইরে নয়। বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং নিজস্ব বিনিয়োগে বাংলাদেশি মনোযোগী হয়েছে। এই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে? ক্যাপিটাল মার্কেট কিন্তু একটা বিনিয়োগের একটা একটা চ্যানেল। ব্যাংকিং চ্যানেল থেকে আসে, ক্যাপিটাল মার্কেট থেকে আসে, মানুষের সেভিংস থেকে আছে, প্রবাসীদের বিনিয়োগ থেকে আসে, ফরেন ইনভেস্টমেন্ট থেকে আসে। সবগুলো কম্পোনেন্টসের কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে আকার, এটি কিন্তু আগের থেকে অনেক, এখন লক্ষ কোটি টাকার উপরে আমাদের বাজেটের আকার ধারণ করেছে। সেই জায়গা তো আমরা ছিলাম না। সেখানে এগুলোরও এফেক্ট কিন্তু বা ইম্প্যাক্ট ক্যাপিটাল মার্কেটে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটি কি অস্বাভাবিকভাবে যাবে নাকি অস্বাভাবিকভাবে এটাকে টেনে রাখা হবে? দুটোই ভালো নয়। অস্বাভাবিকভাবে এটি যদি বাড়ে তাহলে এন্ড ইউজার ক্ষতিগ্রস্ত হবে। প্রাথমিক পর্যায়ে যিনি বিনিয়োগ করেছেন তিনি উপকৃত হবেন, শেষ পর্যায়ে যিনি ধরে থাকবেন শেয়ারটা তিনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার এটাকে যদি অস্বাভাবিকভাবে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় সেখানেও কিন্তু এই দুই প্রান্তের মানুষ ক্ষতিগ্রস্ত। আপনার কি মনে হয় কি হচ্ছে এই বাজারে? এই যে আপনি এই যে প্রসঙ্গটা তুললেন, অস্বাভাবিকভাবে ধরে রাখা বা বাড়ানোর চেষ্টা, এই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কি হচ্ছে, কোন দিকটা? না, প্রথম দিকটা হচ্ছে যে সাধারণ মানুষের, ছোট সঞ্চয়ের মানুষের বাংলাদেশে আর কোথাও কিন্তু বিনিয়োগ করবার কোনো পথ নেই। তাকে বিনিয়োগ করতে গেলে তাকে যদি কোথাও একটু নিরাপদ পর্যায়ে বিনিয়োগ করতে হয়, অর্থ যে আমি যা বিনিয়োগ করছি, আমি 10 টাকা বিনিয়োগ করছি, 10 টাকা হিসেবেই আছে, এটা কমে বেড়ে হয়তো ব্যবসায়িক প্রয়োজনে বা বাজারের কারণে কমে বেড়ে এটা কম বেশি হবে, কিন্তু 10 টাকা আমি বিনিয়োগ করেছি, 10 টাকায় যে বিনিয়োগ হয়েছে এরকমের একটা স্বচ্ছতা কিন্তু ক্যাপিটাল মার্কেটে আছে, যেটি কিন্তু মানুষকে আকর্ষণ করে, ক্ষুদ্র মানুষকে আকর্ষণ করে, যে এটার উপরে চাঁদাবাদি করতে আসছে না কেউ, ধমক দিয়ে এটা দখল করতে আসছে না কেউ। এই জায়গাগুলো কিন্তু এই ক্যাপিটাল মার্কেটের বিউটি।
এখান থেকে আমাদেরকে দেখতে হবে, আপনি যদি বলেন বাজারে কিছুদিন আগে খুব ভালো 1,000 কোটি টাকার উপরে বাজার গেছে, আবার 2000 নেমে কোটি গেল, টাকা, 2000 2000 কোটি গেছে, টাকার বাজার নেমে উপরে গেছে। হয়েছে। আমাদের বক্তব্যটা হবে এখানে যারা রেগুলেট করছেন, বিশেষ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ অথরিটিজ, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে, এখানে কোনো অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা, বা অস্বচ্ছভাবে কেউ এই বাজারটাকে কৃত্রিম আকারে বাড়িয়ে দিচ্ছে কিনা। এই জায়গাগুলো কিন্তু তাদের এখন কিন্তু সার্ভিলেন্সের ব্যবস্থা কিন্তু অনেক শক্তিশালী হয়েছে, আমরা অনেক কিছু একেবারে ঘরে বসে দেখবার সুযোগ হয়েছে। এই জায়গাগুলো যদি তারা নিশ্চিত রাখেন, আর রেগুলেটরসদের যে নির্দেশগুলো লাগু আছে, যেমন রুটিন ওয়ার্ক আছে, এই রুটিন ওয়ার্কগুলো আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে করাও একটা যায়, আর যাদের সাথে যেই রুটিন ওয়ার্কের যে সংশ্লিষ্ট যারা খাতগুলো আছে, স্টেকগুলো আছে, তাদের সাথে আপনি কথা বলেও বা ইন্টারনাল ট্রানজ্যাকশনের মাধ্যমে করতে পারেন, তখন সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে কোনো ভয়ভীতি তৈরি হবে না, ভয়ও যাবে না, উৎসাহ বাড়বে না, আপনি স্বাভাবিকভাবে যেতে দিন। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে প্রসঙ্গটা তুললেন যে অস্বাভাবিকভাবে ফেলে দেওয়ার একটা ব্যাপার, সম্প্রতি একটা পত্রিকায় এটা লিড নিউজ করেছে, শেয়ারবিজ নামে যে পত্রিকাটা শেয়ার বাজার নিয়ে রিপোর্ট করে, সেখানে লিড নিউজ ছিল যে আপনার ডিএসসির একটা সার্ভিলেন্স বা ডিএসসির চিঠির কারণে থমকে গেছে বাজার, এবং সেখানে কিন্তু তারা স্পষ্ট করে এই ডিএসসি যে চিঠি দিয়েছে, আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু স্পষ্ট করে তারা বলেছে যে 2 দিনের মধ্যে 1 মাসের লেনদেনের তথ্য দিতে ডিএসসি বলেছে সব ব্রোকারেজ হাউসগুলোকে, বিশেষ করে যারা ট্রেডে ভালো থাকে, টার্নওভারে। এই যে এরপরে কিন্তু বাজারে ব্যাপক পতন, এবং আপনি জানেন যে ডিএসসির যারা ডিরেক্টর আছেন বা সাবেক যারা লিডার ছিলেন, তারা কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলেছে এইসব ব্রোকারেজ হাউসগুলোতে, যেগুলো থেকে বেশি বিক্রি হয়, তারা কিন্তু স্পষ্ট বলেছে যে ডিএসসি যে ধরনের চিঠি দিয়েছে তাতে প্যানিক হয়ে সবাই বিক্রি করছে, আমরা কিছু করতে পারছি না। তো এই 1 মাসের লেনদেনের তথ্য হঠাৎ করে 2 দিনের মধ্যে জমা দিতে হবে ডিএসসিতে, এই ধরনের চিঠি দিয়ে তারপরে সেই সিআরও কিন্তু দেশে নেই। মানে এই বিষয়টা আপনি ভালো করে জানেন, এবং বিএসসিসি থেকে একটি চেষ্টা ছিল যে বাজারকে একটু স্বাভাবিক রাখার জন্য। তো আপনার কি মনে হয় যে না, আমি ওই কথাটাই আনুষঙ্গিকভাবে কথাটাই বলছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথরিটি বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের কথা যাদেরকে বললাম, যারা এই আর্থিক খাতগুলোকে নিয়ন্ত্রণ করেন, এদের পরিচর্যা করেন, তাদের কিন্তু দেখতে হবে, আমি যেটা বললাম যে ভীতি ছড়ানো নয়। আমার একটা চিঠির এটার ল্যাঙ্গুয়েজ এরকম হওয়া উচিত নয় যে ল্যাঙ্গুয়েজের কারণে একটি ব্রোকারেজ হাউসে প্যানিক হতে পারে। আর আরেকটা জিনিস আমি বলি, এই যে 1 মাসের হিসাবের 2 দিনের কথা আপনি যেটি তুললেন, সেই জিনিসটি আমাদেরকে এগুলো খুব যৌক্তিকভাবে যেতে হবে। প্রতিনিয়তই তার একটা হিসাব কিতাব কিন্তু হাউসগুলো করছে, এবং ব্রোকারেজ হাউসগুলো তো করছে, ব্যাংকেও একটা পরিসংখ্যান যাচ্ছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন দেখছে, স্টক এক্সচেঞ্জের অথরিটিতে যাচ্ছে, আর এখন তো সব কিছু অনেক ডিজিটাল হওয়ার কারণে অনেক বেশি সবার অ্যাক্সেসের সুযোগ হয়ে গেছে। এখন এভাবে মানে ঠিক ধমকের সুরে একটা কিছু বললে হবে কি, দুর্বল চিত্তের মানুষ ভয় পাবে, সাধারণ মানুষ দুর্বল চিত্ত। ক্যাপিটাল মার্কেটের দুর্বল চিত্তের মানুষ হলো ক্ষুদ্র আয়ের মানুষ, ক্ষুদ্র সঞ্চয়ের মানুষ হচ্ছে ক্যাপিটাল মার্কেটের দুর্বল চিত্তের মানুষ। সে চিন্তা করে হায় হায় আমারটা গেল কিনা, তখন কিন্তু প্যানিক সেল শুরু হয়। আমরা যদি বলি যে যত বিনিয়োগকারী বা যত ডিপোজিটার আছে বাংলাদেশে, যে ব্যাংকগুলোতে করে, তারা সবাই যদি অন্তত 40-50 ভাগ মানুষ যদি তার টাকা তুলে নেয় মানে ব্যাংক থেকে, ব্যাংক তো দেউলিয়া হয়ে যাবে। তো তাই বলে কি আমি সেটা করব? ক্যাপিটাল মার্কেটও কিন্তু তাই। ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র সঞ্চয়ের মানুষ, পেশাজীবী যাদের ছোট ছোট সঞ্চয় আছে, এই যে আমি প্রায়ই বলি মানে অনেক পিস কিপিংয়ে যারা যায়, আমাদের বাংলাদেশের সৈনিকরা বা আর্ম ফোর্সেসের লোকজন, তারা কিন্তু কিছু সঞ্চয় নিয়ে আসে, তখন তারা চাকরি বাকরি করে, তারা কি করে, এই টাকাগুলো হয়তো কোনো না কোনোভাবে ক্যাপিটাল মার্কেটে এসে বিনিয়োগ করে। এগুলো কিন্তু হালাল ইনকাম, এগুলো কিন্তু এগুলোর পিছনে আসার পিছনে এগুলো ট্যাক্স কাটা হয়, বিভিন্ন রকমের সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে টাকাগুলো আসে, এবং বৈদেশিক অর্জন, এগুলো বৈদেশিক মুদ্রা থেকে আসে। এদের সঞ্চয়টা তারা কোথায় বিনিয়োগ করবেন? একজন সৈনিকই মনে করেন, তিনি কোথায় বিনিয়োগ করবেন? একজন অফিসার, তিনি ক্যাপিটাল মার্কেটে হয়তো বিনিয়োগ করলেন। এখন এই জন্যই আমি বলছি যে সঞ্চয়ের, ক্ষুদ্র সঞ্চয়ের মানুষ, পেশাজীবীদের একটা ছোট্ট বিনিয়োগের একটা বাড়তি ইনকামের পথ হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এখন এই মার্কেটটাতে তার ক্ষতি হলেও যেভাবে সে বহন করবে, লাভ হবে সে পাবে, সেটা ঠিক আছে, কিন্তু ক্ষতিটা এবং লাভটা যেন আমি অস্বাভাবিকভাবে যেন না করতে দিই, এটার তদারকি দরকার। তদারকির পর্যায়ে আমাদের দেশের প্রক্রিয়াটা হচ্ছে কি, কাউকে যদি কিছু বলা, ওকে একটু ডেকে নিয়ে আসো তো, ওরে বেঁধে নিয়ে আসে।
এই যে প্রবণতা ডেকে আনার মধ্যে আর বেঁধে আনার মধ্যে তো একটা পার্থক্য হয়ে গেল। একটু যদি আমি অ্যাড করতে চাই যে 2010-এর যে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সমস্ত ব্যাংকের এমডি এবং সিইওদের ডেকে যে তোমরা ডিসেম্বরের মধ্যে অ্যাডজাস্ট করো, এক্সপোজার লিমিট যেটা ক্রস করেছে সেটি অ্যাডজাস্ট করো, এবং সেখানে কিন্তু সময় দেয়া হয়নি। এইবারে আমরা এই যে যখন লেনদেন 2100 কোটি টাকা ক্রস করলো ডিএসসি টার্নওভার, তখন কিন্তু আমরা ডিএসসি থেকে এই ধরনের একটা চিঠি দেখেছি। মিলটা কিন্তু একদম সেরকমই, দুদিনের মধ্যে টপ 20 ব্রোকারেজ হাউসকে যে তথ্য দিতে বলা হয়েছে। এই বিষয়টার সাথে আপনি কোনো মিল খুঁজে পান? তারপরে কিন্তু বাজারে ব্যাপক পতন। আমি মিলটা খুঁজে পাচ্ছি, আমি যে কথাটা বলেছিলাম যে বাজারকে প্যানিক করে তোলার ব্যাপারেও যেভাবে অতি উৎসাহিত করে এবং ফেলে দেওয়ার ব্যাপারেও যেতে নিরুৎসাহিত করে, এরকমের অ্যাকশনগুলো কিন্তু চিন্তা ভাবনা করে এবং অত্যন্ত মানে কি বলা যায় দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান নিয়ে করতে হবে। এখন আমি হুট করে একটা যদি আজকে একটা মানে একটা জিনিস চাই একজনের কাছে এবং এই ইনফরমেশনটা বাইরে গেলে তার মধ্যেও ভীতি তৈরি হবে এবং এটি কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে সাধারণভাবে যাবে। সেই জন্য সেই অ্যাকশনগুলোতে অত্যন্ত একটা মানে কি বলা যায় আচরণগত মানে কাজটা তো নিশ্চয়ই করতে হবে, চাইতেই পারে তারা, কিন্তু সেটির মধ্যে যেন সেই ল্যাঙ্গুয়েজ এবং সেই চাওয়ার প্রক্রিয়ার মধ্যে যেন এরকম একটা ধারণা না হয় যে ওরা বোধহয় ফেলে দিতে চাইছে বা ওরা আমাকে রাশ টানতে চাইছে। কোনো কিছু ধাক্কা দিয়ে করাও উচিত নয়, জোর করে উপরে টেনে তোলা উচিত নয়। স্বাভাবিকতাই হচ্ছে নিয়ম, স্বাভাবিকতার মধ্যে দিয়ে যেতে হবে। এই জাতীয় অ্যাকশন কিন্তু যেটা আপনি বলেন যে বাজার চিঠির কারণে বাজার পড়বে, এই জাতীয় জিনিসগুলো হওয়া উচিত নয়। আমি যেটা বলেছি তাতে কিন্তু ওই যে দুর্বল যারা, দুর্বল বলতে আর্থিক নয়, আমি বলছি যে ছোট সাইজের কারণে সে মানসিকভাবে দুর্বল থাকে, তার ক্ষতি হয়ে যেতে পারে। যার 100 কোটি আছে তার 10 কোটি গেলে কিছু নাই, কিন্তু যার 10 টাকা আছে তার 2 টাকা গেলে কিন্তু তার অনেক কষ্ট। সেজন্যই আমি বলছি যে এই ক্ষুদ্র আয়ের ক্ষুদ্র সঞ্চয়ের মানুষ, পেশাজীবীদের মানে অত্যন্ত পরিশ্রমের অর্জিত সঞ্চয়, এগুলো নিরাপত্তা দেওয়া কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এবং তাদেরকে একটা সুযোগ করে দেয়া। আজকে রাষ্ট্র কোথায় মানে বিনিয়োগ করবার জন্য, ছোট মানুষের বিনিয়োগ করবার জন্য কোনো ফান্ড পুল করার বিধান নাই। সঞ্চয়পত্রের এখন একটা জায়গা, এবং সেটিও টেনে ধরার একটা চেষ্টা চলছে, সমস্ত মহল থেকে উঠছে যে আর আসলেই যারা সত্যিকারের সঞ্চয়পত্র কিনবেন তারা আসলে কিনছেন কিনা, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। এবং অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে সঞ্চয়পত্রের সুদের অ্যাডজাস্টমেন্টের কিছু একটা ইঙ্গিতও দিয়েছেন। আমি যদি একটু অন্যদিকে যাই, ক্যাপিটাল মার্কেটে সম্প্রতি যে নেগেটিভ ইকুইটির লেনদেনের বিষয় যে একটু টাইম বাড়ানো হয়েছে 6 মাস, এটি কিন্তু আপনার এই ডিসেম্বরে শেষ হয়ে গেছে, 31 ডিসেম্বর পর্যন্ত। তারপরে কিন্তু ব্রোকার অ্যাসোসিয়েশন বলেন বা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলেন, ডিএসসি থেকে তেমন কোনো আবেদন করা হয়নি। যখন এটি দেখলো যে বাজার পড়ছে, তখন কিন্তু ডিএসসি থেকে এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে আবেদন করার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কমিশন 6 মাসের টাইম বাড়িয়েছে। এখানে অনেকেই বিএসসিসিকে এই জন্য ধন্যবাদ দিয়েছেন, হয়তো এই কারণে টার্নওভার বাড়বে। তা আপনার কি মনে হয় যে এই যখন যে সিদ্ধান্ত নেওয়া, গত কয়েক বছরে সেটি আমরা দেখছি যে ইতিবাচক অনেক বিএসসিসি সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত দেখছি না বা কোনো পানিশমেন্টও দেখছি না। না, আমি যেটা বলছি যেটা ক্যাপিটাল মার্কেট হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর বিনিয়োগ ক্ষেত্র। সেখানে যারা থাকবেন তাদের অত্যন্ত স্বচ্ছ, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন এবং কুইক অ্যাকশন করতে পারে। অ্যাকশনের আবার রিয়াকশনটাকেও চিন্তা করবার জ্ঞানও তার থাকতে হবে। আমি খুব কুইকলি একটা অ্যাকশন করে একটা হাউসকে বন্ধ করে দিলাম, একটা শেয়ারকে একটা সাসপেন্ড করে দিলাম, এটার রিয়াকশনটা কী হতে পারবে সেই চিন্তাটা করবার মতো জ্ঞানী মানুষ এবং তাৎক্ষণিকভাবে চিন্তা করবার মতো জ্ঞানী মানুষের প্রয়োজন রয়েছে। আমরা মনে করি না বাংলাদেশে এইসব মানুষের অভাব আছে। সেই জায়গাগুলোকে যেন স্বচ্ছভাবে বিনিয়োগের সুযোগ করা, আইনগুলোকে স্বচ্ছভাবে প্রয়োগ করা। আইন কিন্তু মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। সুতরাং মানুষকে রক্ষা করবার জন্য যে আইন, সে আইনটি যেন মানবিকভাবে স্বচ্ছতার নিরিখে এবং সাধারণ মানুষ, বড় শ্রেণীর মানুষ, যেটা সাধারণ শ্রেণীর মানুষটাই কিন্তু বড় আমাদের বাংলাদেশে বলে না সব দেশেই, তাদের সুরক্ষাটা যেন রাষ্ট্র দিতে পারে সেই রকমের আইন, আইনি প্রয়োগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এগুলো যদি না থাকে তাহলে ক্যাপিটাল মার্কেটটা সব কিছুতেই ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই জায়গাটাতে বলি সরকার সমাজ মনস্কতা থাকতে হবে। ওয়েলফেয়ার অ্যাটিটিউড অফ দি গভর্নমেন্ট ইজ এ প্রিরিকুইজিট ফর দি ডেভেলপমেন্ট অফ হোল নেশন। এই যে আমাদের বাইং ক্যাপাসিটিগুলো কিন্তু মানুষের এখন কিছু কিছু বেড়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। একজন দিনমজুর অনেক বেশি আয় করছে। আপনি একটা কথা তুলেছিলেন যে আমরা ওই যে সঞ্চয়পত্রের বা ওই যে মুনাফার বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে দেখেন একটা টু ওয়ে ট্রাফিক আছে। যারা ইনভেস্টমেন্টের জন্য, আমরা ব্যবসায়ীরা ইনভেস্টমেন্টের জন্য বলছেন, তারা কিন্তু আবার সিঙ্গেল ডিজিটে কিন্তু
বিনিয়োগের সুযোগ চাচ্ছেন। তো সিঙ্গেল ডিজিটে আনলে কিন্তু আবার সেভিংসের ব্যাপারটাতেও কিন্তু একটা ডিফেন্স, এটার সাথে একটা রিলেট আছে। সেখানে কিভাবে এই ক্ষুদ্র সঞ্চয়কারীদেরকে একটা সুবিধা দেওয়া যায় সেটার চিন্তা যেভাবে রাখতে হবে, ঠিক সেভাবে বিনিয়োগ যারা করতে চাচ্ছে তারা যেন সিঙ্গেল ডিজিটে পাওয়ার মতো একটা প্রক্রিয়ার মধ্যে যেন থাকতে পারে। ইনফ্লেশনের সাথে যদি সেভিংসের রেট যদি কমে যায় তাহলে কিন্তু মানুষ বিপদে পড়বে, মানুষের ক্ষয়। সেই ভাই, আপনি পৃথিবীর শুরুতে আপনি যেটা বলছিলেন আমেরিকান শেয়ার বাজারের কথা, পৃথিবীর বড় দেশগুলোতে আপনার সেভিংসের ইন্টারেস্ট রেট কিন্তু প্রায় 1% বা বিলো 1%ও আছে। আমেরিকায় অনেক ব্যাংক হয়তো ইন্টারেস্ট দিচ্ছেও না। তো এই জায়গায় এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে, সবাই যাচ্ছে ক্যাপিটাল মার্কেটে। হয়তো কেউ মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, কেউ অ্যাসেট ম্যানেজমেন্টে এই মিউচুয়াল ফান্ডগুলো কিনছে যারা রিস্ক কম নিচ্ছেন। কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা কিন্তু নেই, কারণ সবাই কিন্তু ব্যাংকে রাখতো টাকা, এরপরে এখন সঞ্চয়পত্রে রাখছে, যে কারণে সঞ্চয়পত্রের টার্গেট কিন্তু 3 মাসই ক্রস করে যায়। এই যে ক্যাপিটাল মার্কেট মুখী যে হবে, সেই সুযোগটা কিন্তু তৈরি করে না দিলে এটির সেই জায়গাটা ক্যাপিটাল মার্কেটও ডেভেলপমেন্ট হবে না, এবং দেশের অর্থনীতি এই ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে দেশের অর্থনীতি উন্নত হবে, সেটিরও সুযোগ কিন্তু হচ্ছে না। এই জায়গাটাতে ক্যাপিটাল মার্কেটের জন্য আমি অনেক দিনই এটা চিন্তা করি এবং মাঝে মাঝে বলেওছি যে ক্যাপিটাল মার্কেটের বন্ড মার্কেটটাকে যদি আমরা একটু প্রমোট করতে পারতাম এবং সরকার যদি বিভিন্ন রকমের বন্ড দিয়ে যদি অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করতেন, তাহলে ইনডাইরেক্টলি কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে বন্ড কিনতে পারতো, সাধারণ মানুষ বন্ড কিনতে পারতো, যারা বন্ডটা বুঝেন তারা যেতেন। বন্ড কিন্তু মোর হলে সেফার ইনভেস্টমেন্ট, এবং সেখানে কিন্তু এই যে ক্ষুদ্র সঞ্চয়ের মানুষ, যাদের পেশাজীবীদের সঞ্চয়, এই যে সৈনিকদের সঞ্চয়, এই জিনিসগুলো আমরা কিন্তু আনতে পারতাম। তখন কি হতো, মানুষ কিন্তু নিরাপদ একটা বিনিয়োগের ক্ষেত্র পেত, অনেক বেশি মুনাফা হতো না, কিন্তু অনেক বেশি ঝুঁকির মধ্যেও সে পড়তো না। আবার সেই টাকাই কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে হয়তো ইনভেস্টমেন্ট হয়ে এখানে বন্ডগুলোতে আসতে পারতো, মিউচুয়াল ফান্ড বেনিফিটেড হয়ে তারপরে তার শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হতো। এই জায়গাগুলোতে বোধহয় একটু মনোযোগ দেবার আমাদের দরকার আছে। সেটি সরকারেরও একটা চিন্তাভাবনা থাকা উচিত, যে কিছু চিন্তাভাবনা সরকারের শুরু করা উচিত যে আমরা ক্যাপিটাল মার্কেট থেকে বন্ড আকারে টাকা গ্রহণ করব। তখন কিন্তু এই বন্ড মার্কেটটা হয়তো আর একটু প্রমোট করতে পারে। এখানে ব্রোকারেজ হাউস বা এক্সচেঞ্জগুলোর যে ভূমিকাগুলো আছে, এটাকে আমি বলবো যে এই দৃষ্টিকে মনোযোগ যদি দেয়া যায়, তাহলে শুধু সেকেন্ড হ্যান্ড মার্কেটে ট্রেডিং আর আইপিওতে ট্রেডিং নয়, বন্ড মার্কেটটাও যদি আমরা তুলে ডেভেলপ করা উচিত। আরেকটি বিষয়, সম্প্রতি যে আপনার নাগরিকত্ব আইন, যেটা নিয়ে আপনারাও কাজ করেছেন, আপনি অনেক কাজ করছেন, সেখানে একটি বিষয় চলে আসছে যে এই যে আইনটা যেভাবে করার কথা হচ্ছে, তাতে ফরেন ইনভেস্টমেন্ট অনেক কমে যেতে পারে। আপনার কি মনে হয় ব্যাপারে? এটা আসলেও খুব একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত প্রায় 1,30,00,000 লোক দেশের বাইরে বসবাস করেন, বিভিন্নভাবে চাকরি করছেন, কেউ দ্বৈত নাগরিকত্ব, কেউ হয়তো সেখানে বাংলাদেশেরই নাগরিকত্ব নিয়ে আছে। এটা বিরাট অংশের মানুষ। এরা কিন্তু 15 বিলিয়ন শুধু বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন, নগদে টাকা পাঠাচ্ছেন। আমরা দেখছি যে এই আইনগুলোর আলাপ আলোচনা শুরু থেকে আমি ঠিক রিলেট করতে চাই না, তবু বলবো এটা নজরে রাখবার জন্য পলিসি মেকারদের। এই আইনটা নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু 2015-তে। আলোচনা শুরু হওয়ার পরেই এটা নিয়ে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব বিদেশিদের মধ্যে তৈরি হয়েছে। 2015-তে আমাদের রেমিটেন্সের ইনকাম ছিল 15 বিলিয়ন। 2016-তে ক্লোজিংয়ে এসে আইন আলোচনা, যদি আমি বলছি যে এটাকে ভাবতে হবে, হ্যাঁ, তাহলে 15 থেকে 1 বছরে 2 বিলিয়ন কমে গেছে। সেটি একটি কারণ কিনা। তারপরে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব এসছে, যে উত্তরাধিকারের কি ব্যাপার হবে, তাদের প্রপার্টিসগুলোর কি হবে, কি নিবন্ধনের কি সুযোগ হবে। সেখানে আবার ডিসক্রিশনারি কিছু পাওয়ার 7-এর ক ধারাতে সরকারের কাছে রাখা আছে, যে সরকার চাইলেই গাজেট দ্বারা কারো নাগরিকত্ব বাতিল করতে পারে। এইটার কিন্তু মিসইউজ হতে পারে। এইসব চিন্তা কিন্তু প্রবাসে যারা থাকছেন তাদের মধ্যে আসছে। বিভিন্ন কারণে রাজনৈতিক বিভাজনও তো আছে। মানুষজন চিন্তা করছে আমি অন্য রাজনীতি করি বলে আমাকে যদি বাদ দিয়ে দেয়, একজন বলছেন আমি যদি করি আমার পরবর্তী প্রজন্মের কেউ করে। এই জায়গাগুলোতে খুব সুচিন্তিত মতামত নিতে হবে। আইনমন্ত্রী মহোদয় ওই দিন উপস্থিত ছিলেন, উপদেষ্টা মহোদয়রা ছিলেন, প্রত্যেকেই এটাতে মোটামুটি একটা ইতিবাচক নিয়েছেন। আমরা মনে করি এটি ইতিবাচক থাকলে এদের বিনিয়োগ কিন্তু ক্যাপিটাল মার্কেটেও আসছে, সুতরাং সেটা আমাদের উপকারে। সেইভাবে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ, তাই এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আশা করি এই বাজার ক্যাপিটাল মার্কেট ইতিবাচক ধারায় ফিরবে। বিশেষ করে আজকে যে বাজারের আচরণ, কোনো একটি সেক্টরে না, বিশেষ কিছু শেয়ারের লেনদেন বাড়ছে এবং একই সাথে দাম বাড়ছে, এটি ইতিবাচক বলে মনে করছেন বাজারে যারা আছেন, যারা সংশ্লিষ্ট তারা। আপনারা এই ট্রেন্ডের থেকে হয়তো মুনাফা পাবেন সেই আশা করছি। আগামীকালকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।